তবে এই দিনগুলোতে মেঘা রোজ খেয়াল করছিল ওর দাদার বদলটা। ডিনার করতে করতে মাঝে মাঝে মেসেজ আসার শব্দে মুখে একটা হাসি চলে আসা, ঐশীর কথা অনেক সময় নিজের কথার মধ্যে বলে ওঠা, আর মেঘার মুখে ঐশীর নামটা শুনলেও হঠাৎ হঠাৎ থমকে যাওয়া, এই সবই যে ভালো লাগার লক্ষণ কাউকে, এটা মেঘার বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাই এই পঞ্চমীর দিন মেঘা আর অপেক্ষা করলো না, সোজা নিজের দাদার কাছে গিয়ে বলে উঠল, তোর সঙ্গে কিছু কথা আছে আমার। অভিক এই মুহূর্তে ব্যাপারটা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, হ্যাঁ কি কথা বল। এই প্রশ্নে মেঘা সরাসরি বলল, তুই কি ঐশীদিকে লাইক করিস? দেখ, আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি তোর বোন। তুই হা বললে আমি হাওড়া বুঝি, আর আজকাল তোকে দেখলেই বোঝা যায় ঐশীদি তোর কাছে কতটা স্পেশাল। এই কথায় অভিক ঠিক কি বলবে বুঝতে পারছিল না। নিজের মুখে ভালোবাসি কথাটা কিছুতেই আসছিল না ওর। অদ্ভুত একটা সংকোচ ঘিরে ধরছিল ওকে, কিন্তু নিজের বোনকে মিথ্যে কথাও ঠিক বলতে ইচ্ছে করছিল না যেন। তবে এই চুপ থাকার মাঝেই মেঘা বলে উঠল, দাদা তুই যদি ভালোবাসিস তাহলে বলছিস না কেন নিজের মনের কথা? তোরা তো এখন ভালো বন্ধুও হোস। এর উত্তরে অভিক কিছুটা কিন্তু কিন্তু করে বলল, আসলে ঐশী আমাকে একবার বলেছিল যে ও নিজের লাইফ পার্টনার হিসেবে কোনো বিজনেসম্যানকে চায় না, ও একটা সাধারণ 10টা 5টার চাকরি করা ছেলে চায় নিজের জন্য, যে ওকে অনেক সময় দিতে পারবে। আর এই সব জানার পর আমি কিভাবে ওকে আমার কথা, না, কথাগুলো ওকে আর শেষ করতে পারল না অভিক। নিজের খেয়ালে চুপ করে গেল হঠাৎ, কিন্তু মেঘা বলে উঠল এই মুহূর্তে কিছুটা জোর দিয়ে, দেখ, ঐশীদি কিন্তু তোকে পছন্দ করে। ইভেন তোরা তো এখন ভালো বন্ধুও হয়ে গেছিস। তোর মনে আছে তুই সেদিন বলেছিলিস হসপিটালে যতক্ষণ তোর ব্লাড দেওয়া কমপ্লিট হয়নি ঐশীদি ওয়েট করছিল তোর জন্য? ও তোকে আজকাল এত মেসেজ করে, কথা বলে, এই সব থেকে কিছু তো বোঝা যায়। তুই ওর সাথে দেখা করে এবার নিজের ফিলিংসটা বলে দে, একবার চেষ্টা অন্তত কর নিজেকে এক্সপ্রেস করতে। ঐশীদি হয়তো অপেক্ষা করছে এটার জন্যই। কথাগুলো এতটা দৃঢ় গলায় বলল মেঘা যে অভিক কোনোভাবেই না বলতে পারল না। হয়তো সত্যি ওর একবার ঐশীর সামনে নিজের মনের কথা বলা উচিত, একটা চেষ্টা অন্তত করা উচিত গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেদিন এই সব ভাবনার মাঝেই ও মেসেজ টাইপ করেছিল একটা ঐশীকে, ষষ্ঠীর দিন বিকেল 5টায় দেখা হচ্ছে, আমি তোমাকে বাড়ি থেকে পিক করে নেব। তারপর কিছু না ভেবেই সেন্ড বাটনটা ক্লিক করে দিয়েছিল ফোনের। সত্যি জানে না এরপর কি হবে অভিক। এই দেখাটা কোনো মন ভাঙার গল্প শুরু করবে, নাকি নতুন একটা চ্যাপ্টার শুরু হবে লাইফের। তবে অভিককে ঐশীর মুখোমুখি হতেই হবে নিজের সমস্ত ফিলিংসগুলোকে একসেপ্ট করার জন্য। সেদিনের পর একটা সপ্তাহ পার করে পুজো চলেই এলো বাঙালির জীবনে। মা দুর্গা 10 হাতে সেজে ছেলে মেয়েকে নিয়ে মণ্ডপে মণ্ডপে হাজির। ঐশীর এই সময়টা বছরের সেরা সময় লাগে যেন। সেই ছোট থেকেই সারাটা বছর অপেক্ষা করেও পুজোর এই 4টে দিনের জন্য, এই ঢাকের আওয়াজ শুনে ঘুম ভেঙে ওঠা সকালগুলোর জন্য। তবে এইবারের ষষ্ঠীর দিনটা যদিও একটু আলাদা ওর কাছে। আজকাল যে মনের অনেকটা জুড়ে আছে তার সঙ্গে ঠাকুর দেখার প্ল্যান আজ। কথাটা ভেবে সকাল থেকে একটা হাসি এসে উকি দিচ্ছিল ঐশীর মুখে আনমনে। তবে এই আলতো হাসির আড়ালে দিন পেরিয়ে বিকেল চলেই এলো অবশেষে। আর অভিক ওদের দরজায় কলিং বেল বাজলো একদম ঘড়ির কাঁটা মিলিয়ে 5টার সময়। ঐশী যদিও আগে থেকে রেডি হয়েছিল, মেরুন রঙের আনারকলি সালোয়ারের সঙ্গে খোলা চুলে নিজেকে বেশ কয়েকবার দেখেছিল আয়নায়। হয়তো অন্য কারোর কথা ভেবে সাজছিল আজ, কিন্তু দরজা খুলে তার থমকে যাওয়া দৃষ্টি দেখে ঐশীর মনেও একটা না বলা আনন্দ হলো। যাই হোক, এরপর অভিকের সঙ্গে বেরিয়েছিল কলকাতার রাস্তায়। শর্ত অনুযায়ী চিকেন রোল মোমোও খাইয়েছিল ঐশী ছেলেটাকে। তবে আইসক্রিম পার্লারে ঢুকে একটু নিরিবিলিতে বসে অভিক হঠাৎ অন্য কিছু কথা বলে উঠেছিল ওকে। কিছুটা স্থির গলায় অভিক বলেছিল সেদিন, ঐশী, আই ওয়ান্ট টু শেয়ার ইউ সামথিং। জানি না তুমি কিভাবে নেবে, বাট আই লাইক ইউ মোর দ্যান এ ফ্রেন্ড। কথাগুলো বলেই অভিক চুপ হয়ে গেছিল আনমনে, আর খেয়াল করেছিল ঐশীও কথাহীন হয়ে গেছে যেন।
আচমকা এরকম একটা কথার জন্য তৈরি ছিল না হয়তো মেয়েটা। কথাটা ভেবেই অভিক আবার বলে উঠেছিল একটু থেমে থেমে, আসলে আমার একটা 5 বছরের রিলেশন ছিল, কিন্তু অঙ্কনার সাথে একটা সময়ের পর সম্পর্কটা পুরো একতরফা হয়ে গেছিল। ও তো আমার টাকার জন্য, নিজেদের ব্যবসায় কন্ট্যাক্ট বাড়ানোর জন্য ইউজ করছিল জাস্ট। এমনকি মেঘার সঙ্গে আমার ডিস্টেন্স তৈরি করারও চেষ্টা করেছিল একটা। আমাকে না জিজ্ঞেস করে মেঘাকে একটা হোস্টেলের ফর্ম ধরিয়ে দিয়েছিল এটা বলে যে আমি চাই মেঘা আমাদের থেকে দূরে থাকুক। মা বাবা মারা যাওয়ার পর আমি নাকি ক্লান্ত হয়ে গেছি মেঘার দেখাশোনা করতে করতে। কথাগুলো যেদিন শুনেছিলাম তারপরই আমি একটা ফোন কলে সবকিছু শেষ করে দিয়েছিলাম অঙ্কনার সঙ্গে। 5 বছরের সম্পর্ক একদিনে জাস্ট ডিলিট করে দিয়েছিলাম নিজের লাইফ থেকে। এরপর সত্যি মনে হতো আর কোনোদিন কারোর জন্য ফিল করব না আমি। ভালোবাসা ওয়ার্ডটাও মিথ্যে ছিল আমার কাছে। কথাগুলো একসাথে বলে থামলো এবার একটু অভিক। হয়তো পুরনো সময় থেকে বেরিয়ে আসার জন্য কিছুটা সময় নিল ও। তারপর আবার বলে উঠল স্থির গলায়, কিন্তু আমার এই থিঙ্কিংটা চেঞ্জ করে দিয়েছো তুমি। প্রথম দিন থেকে তোমাকে আলাদা লেগেছে আমার, সবার থেকে আলাদা। আর আস্তে আস্তে কিভাবে আমি ফিল করতে শুরু করেছি তোমার জন্য নিজেও বুঝিনি। আমি জানি আজ হয়তো আমাকে নাই শুনতে হবে। আসলে তুমি যেরকম লাইফ পার্টনার চাও আমি তো সেরকম নই। 10টা 5টার চাকরি নেই আমার, কিন্তু তাও বললাম নিজের কথা। আমি জানি না এক্সপ্রেস করতে পারলাম কিনা, বোঝাতে পারলাম কিনা কিছু। তবে একটাই রিকোয়েস্ট, যা বলেছি সেটা শোনার পর বন্ধুত্বটা ভেঙো না প্লিজ। আমি সেটা একসেপ্ট করতে পারবো না। কথাগুলো কেমন এক মনে বলে গেল অভিক, যেন নিজের সমস্ত জমানো ফিলিংসগুলোকে ঐশীর সামনে রেখে দিল জড়ো করে। জানে না যদিও এরপর উত্তরটা কি হবে। হয়তো কিছু সান্ত্বনা, মন ভাঙার স্মৃতি নিয়ে ফিরবে বাড়ি, কিন্তু তাও কথাগুলো বলল, নিজেকে এক্সপ্রেস করার একটা চেষ্টা অন্তত করলো আজ। এই সবই ভাবছিল অভিক এক মনে। ভিড় আইসক্রিম পার্লারে লোকের আওয়াজটাও যেন কেমন স্তব্ধ হয়ে গেছে এই মুহূর্তে ওর চারপাশে। কিন্তু সেই সময় হঠাৎ অভিক একটা স্পর্শ অনুভব করলো। ঐশী নিজের থেকে ওর হাতটা ধরলো আজ খুব শক্ত করে। তারপর স্থিরভাবে ওর দিকে তাকিয়ে বলল, আমি তোমার মতন মানুষ পাবো না কখনো, এই কদিনে এটা অন্তত বুঝেছি। তবে বিয়ের পর সময় দিতে হবে কিন্তু। সারাক্ষণ কাজ কাজ করলে চলবে না, আগে থেকেই বলে দিলাম। কথাগুলো বলে আলতো হাসলো ঐশী, আর এই মুহূর্তে অভিকের মুখেও আচমকা একটা হাসি। এতক্ষণের থমথমে পরিস্থিতিটা কাটিয়ে কাউকে নিজের করে পাওয়ার হাসি। ঐশী যে ওকে হ্যাঁ বলবে আজ সেটা একদম ভাবেনি আসলে। তবে ঐশীও ভাবেনি ঠিক যে যাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিল সেও সমানভাবে ফিল করে ওর জন্য। গল্পটা যে শুধু ওর না, দুতরফা, এটা জেনে আজ অন্যরকম একটা ভালো লাগছিল মনে। অভিকের সঙ্গে নতুন দিনগুলোর স্বপ্ন এসে ভিড় করছিল চোখে। এই স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হলো জীবনে। অভিকের হাত ধরেই শুরু হলো নতুন পথ চলা ঐশীর। 22শে জানুয়ারি বিয়ে হলো দুজনের। 7 পাকে বাঁধা উলুধ্বনি, সিঁদুর দানের মাঝে এক হলো দুটো মন। এর পরের দিনগুলো বেশ রূপকথার মতন ছিল দুজনের কাছে। ঐশী অভিকের জীবনে এসে নতুন করে চিনছিল যেন ছেলেটাকে। মেঘা ওর জীবনে কতটা ইম্পর্টেন্ট এটা প্রথম দিন থেকেই বুঝেছিল যদিও, কিন্তু অভিক যে মেঘাকে নিয়ে কতটা ভাবে সেটা জানলো ফুলশয্যার রাতে। অভিক সেদিন ওকে খুব নিজের ভেবেই বলেছিল আসলে। মা বাবা মারা যাওয়ার সময় মেঘার ক্লাস 8 ছিল, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আমি বুঝতে পারছিলাম না সেই সময় ওকে সামলাবো কি করে। আমারও তখন কলেজের ফাইনাল ইয়ার, ব্যবসার সমস্ত রেসপন্সিবিলিটিও তখন হঠাৎ করে আমার ওপর। এত কিছু যে সেই সময় কি করে একসাথে সামলিয়েছিলাম আমিই জানি। তারপর থেকে আমি মেঘাকে নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে গেছি। ওর ছোট ছোট ব্যাপারে ডিসিশনস সব আমি নিই। ওকে আগলে রাখাটা স্বভাব হয়ে গেছে যেন। যাই হোক, জানি তুমি এটা বুঝবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে খুব বিশ্বাস নিয়ে তাকিয়েছিল অভিক ঐশীর দিকে। ঐশী বুঝেছিল এই দৃষ্টির মানে, আজ থেকে মেঘা শুধু অভিকের না, ঐশীরও রেসপন্সিবিলিটি। এটাই বলতে চেয়েছিল ছেলেটা। ঐশী সেই মুহূর্তে আস্তে গলায় উত্তর দিয়েছিল ওকে, আমি বুঝেছি, আর তুমি চিন্তা করো না। মেঘার জীবনে আর কখনো কিছু খারাপ হবে না, আমিও তো আছি এখন। কথাটা বলে আলতো হেসেছিল ঐশী, আর অভিক হঠাৎ জড়িয়ে ধরেছিল ওকে ভীষণ শক্তভাবে। হয়তো একটা আশ্রয় খুঁজে পেতে চাইছিল ঐশীর মধ্যে। এতদিন একা একা সমস্ত দায়িত্ব, কাজের চাপ সবটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছিল মনে মনে।
তাই ঐশীকে পেয়ে খুব নির্ভর করতে ইচ্ছে করছিল যেন হঠাৎ অভিকের। তাই খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল ওকে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে। এরপর দিন যত এগিয়েছে ঐশী যেন জড়িয়ে গেছে আষ্টে পৃষ্ঠে অভিক আর মেঘার জীবনের সঙ্গে, এই নতুন সংসারে। যদিও নিজের অ্যাকাউন্টেন্টের চাকরিটা ছাড়েনিও, তবে বাড়িতে ৩-৪টে কাজের লোক থাকা সত্ত্বেও ঐশী রান্না করতো রোজ ওদের পছন্দের জিনিস, তারপর নিজের হাতে খেতে দিত সবাইকে, তারপর অফিসে যেত। যদিও অভিক বারবার বারণ করত ঐশীকে এত কিছু করতে। এই যেমন সেদিন মাছ ভাজতে গিয়ে তেলের ছিটে লেগে ঐশীর যখন হাতটা পুড়ে গেছিল, সেই দেখে অভিকের কি চিন্তা। ও তো পারলে ডাক্তারকে কল করে দিচ্ছিল সেই মুহূর্তে। ঐশী কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছিল ছেলেটাকে। তারপর অভিক খুব জোর দিয়েই বলেছিল, বাড়িতে এত কাজের লোক, তোমার সত্যি কি দরকার বলো তো এত কষ্ট করে রান্না করে? হাতটা পুড়ে গেল তো, ইস কত লাগছে এখন। কথাগুলো মাথায় একগাদা চিন্তার ভাঁজ নিয়ে বলেছিল অভিক। ঐশী সেই মুহূর্তে আলতো করে জড়িয়ে ধরেছিল ওকে। তারপর শান্ত গলায় বলেছিল, আমার ভালো লাগে তোমার জন্য রান্না করতে, আর এইটুকু লাগাতে কিছু হয় না। রান্না করতে গেলে এরকম একটু আধটু তেলের ছিটে লাগে, এই নিয়ে এত চিন্তা করার কিছু হয়নি, বুঝলে? কথাটা বলে ঐশী নাকটা টিপে দিয়েছিল অভিকের মজা করে। যদিও অভিকের চিন্তা তারপরেও কমেনি। ও তো এরপর থেকে মাঝে মাঝেই রান্নাঘরে এসে হাজির হতো ঐশীর রান্না করার টাইমে পাহারা দেওয়ার জন্য। তবে এইসবের মাঝে মেঘা একটা নতুন বেস্ট ফ্রেন্ড খুঁজে পেয়েছিল নিজের। ঐশী এখন ওর শপিং, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া সবের সঙ্গী। নিজের ছোট ছোট কথাগুলো মেঘা আজকাল ঐশীর সাথে শেয়ার করে। কলেজে কি হলো, কোন বন্ধু কি বলল, কোন স্যার ম্যাম কি রকম, এইসব নানা রকম এলোমেলো কথা বলে ওর বৌদি ভাইকে। হ্যাঁ, এই নামটা বিয়ের প্রথম দিন থেকেই ঐশী পেয়েছে মেঘার কাছ থেকে। তবে মাঝে মাঝে মেঘা একটু অন্য কথাও বলে, কিছুটা বেহিসেবি হয়ে। এই যেমন অভিককে নিয়ে সে ছোটবেলা থেকে ভীষণ প্রোটেক্টিভ। মা বাবা মারা যাওয়ার পর মেঘাকে আঁকড়ে ধরেই তো বাঁচে আসলে, তাই সারাক্ষণ ওকে আগলে আগলে রাখে। কিন্তু অনেক সময় এই জন্য মেঘাকে নিজের ছোট ছোট ইচ্ছেগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। যেমন ওর কলেজে নিজের পার্সোনাল কারে যেতে একটুও ভালো লাগে না, বন্ধুদের সঙ্গে বাসে করে যেতে ওর খুব ভালো লাগে। কিন্তু অভিক সেটা একদিনের জন্য অ্যালাউ করে না। এই গাড়িতে যাওয়ার জন্য কলেজের অনেকেরই ধারণা হয়েছে মেঘা সবার থেকে একটু আলাদা। বড়লোকের কষ্ট না করতে পারা মেয়েরা যেমন হয় আর কি, সেই নিয়ে কেউ কেউ তো মুখের ওপর বলেও দেয়। কিন্তু অভিক এই সব শুনে গুরুত্ব দেয় না কখনো। অভিক নিজে সাধারণের মতন জীবনযাপন করলেও মেঘাকে সবসময় একটা কাছের পৃথিবীর মধ্যেই রাখতে চায়, যেখানে কোনো কষ্ট, কোনো প্রতিকূলতা ওকে ছুঁয়েও দেখবে না কোনোভাবে। মেঘার তবে অন্য স্বপ্ন। ও তো একা ড্রাইভ করে কোনো রোড ট্রিপে যেতে চায়, ট্রেকিংয়ের কোর্স করে পাহাড়ে পাহাড়ে ঘুরতে চায়, একটা বাস্তবে ভরা রঙিন জীবন চায় ও, যেখানে প্রত্যেকটা দিন নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসবে জীবনে। কিন্তু অভিক ওর এই মনের কথাগুলো বুঝতে পারে না বিশেষ। ট্রেকিং তো দূরে থাক, এমনকি ওকে কলেজ এক্সকারশনেও যেতে দেয়নি কখনো। ঐশী এই কথাগুলো যখন শোনে খুব অদ্ভুত লাগে ওর অভিককে তখন। আসলে ঐশীর মনে হয় প্রত্যেকেরই নিজের নিজের মতন করে বাঁচার অধিকার আছে। একটাই তো জীবন, সেখানে নিজের সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা সবারই করা উচিত। অভিকের এই খুব আগলে রাখার জন্য মেঘা হয়তো নিজের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলছে কোথাও, যেগুলো আরও কোনোদিন ফিরে পাবে না। যাই হোক, এই এলোমেলো দিনগুলোর মাঝে মেঘা একটা সারপ্রাইজ দিয়েছিল ওর দাদা আর বৌদি ভাইকে। নিজে দুটো কাশ্মীরের ফ্লাইটের টিকিট কেটে মেল করে দিয়েছিল অভিকের কাছে। যদিও অভিক প্রথমে একদমই যেতে রাজি ছিল না, বোনকে একা বাড়িতে রেখে ঘুরতে যাওয়ার কথাই মাথায় আসেনি ওর। কিন্তু মেঘা এই সব দেখে সেই পুরনো থিওরিটাই অ্যাপ্লাই করেছিল অভিকের ওপর। একদিনের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে অনশন শুরু করেছিল, এমন যে অভিককে রাজি হতেই হয়েছিল অবশেষে হানিমুন ট্রিপের জন্য। তবে এরপর কাশ্মীরে গিয়ে যদিও মুহূর্তগুলোর মধ্যে জড়িয়ে গেছিল অভিক ঐশীর সাথে, পাহাড়ের কোলে ওদের ছোট্ট কটেজটাই যেন হারিয়ে গেছিল দুজন দুজনের মধ্যে। বাইরে যখন ঝুড়ো ঝুড়ো বরফ পড়ছিল, অভিক ঐশীকে কাঠের কটেজের বারান্দায় যেন আঁকড়ে ধরেছিল নিশ্চুপভাবে, আর নিষ্পলক চোখে দেখছিল সাদা চাদরে মোড়া শহরটাকে। তারপর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল ঐশীর নরম শরীরে, ঠোঁটের উষ্ণতায়।
এই রঙিন দিনগুলো কাটিয়ে এরপর যখন ওরা শহরে ফিরেছিল তখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। শহর জুড়ে হালকা কুয়াশা আর মিষ্টি শীতের আমেজ ছড়িয়ে এইসবের মাঝে দিনগুলো ভালোই কাটছিল বেশ। কিন্তু সে রবিবার একটা ঘটনা ঘটলো। ঐশী মেঘাকে নিয়ে শপিংয়ে গেছিল সেদিন। মেঘার সামনে জন্মদিন, তাই কিছু কেনাকাটি করতে গেছিল দুজনে। তবে কোনো প্রাইভেট কারে নয়, বাসে, যাকে বলে পাবলিক ট্রান্সপোর্ট। আসলে গাড়িটা বেরোনোর সময় খারাপ হয়ে যাওয়ার জন্য মেঘাই জেদ করছিল নিজে। এই রকম সুযোগ তো সবসময় আসে না, গাড়ির কাচের বদ্ধ পৃথিবীর বাইরে সাধারণের পৃথিবীটা দেখার সুযোগ। তাই জোর করে ঐশীকে রাজি করিয়েছিল বাসে যাওয়ার জন্য। তবে ঐশীও শেষে না করেনি আর। মেঘাকে নিয়ে খুব মজা করে শপিং করতে গেছিল সেদিন। তারপর ফেরার পথে আবার প্রিন্সেপ ঘাটে ঘুরে ফুচকা খেয়ে ফিরেছিল সন্ধ্যের সময়। কিন্তু কথাটা যখন অভিকের কানে গেছিল তখনই বিপত্তি। যদিও মেঘা ঐশী দুজনের কেউই বলেনি কিছু ওকে প্রথমে, কিন্তু ড্রাইভারের কাছ থেকে গাড়ি খারাপ হয়ে যাওয়ার কথাটা শুনে অভিক নিজেই এসেছিল ঐশীর কাছে। তারপর আনমনে জিজ্ঞেস করেছিল, গাড়ি আজ খারাপ হয়ে গেছিল শুনলাম, গেলে কি করে তোমরা দুজন তাহলে? ওলা উবের কিছু একটা করে নিয়েছিলে নাকি? এই প্রশ্নে ঐশী খুব সহজভাবে বলেছিল, না, বাসে করে গিয়েছিলাম আমরা। এটা শুনে অভিক যেন আকাশ থেকে পড়েছিল। সেই মুহূর্তে ও অবাক হয়ে বলেছিল ঐশীকে, কি তুমি মেঘাকে নিয়ে বাসে উঠেছিলে? এই কথায় ঐশী নির্বিকারভাবেই উত্তর দিল, কেন, না ওঠার কি আছে? এটা শুনে অভিক বেশ সিরিয়াস হয়ে গেছিল সেই মুহূর্তে। ও কিছুটা উত্তেজিত হয়েই বলেছিল, মেঘার কি বাসে ট্রেনে চড়ার অভ্যেস আছে? ওই ভিড়ে ঠেলাঠেলি করে ওঠা নামা, যদি পড়ে যেত মাঝ রাস্তায় বা বাসের ভেতর তাহলে কি হতো? এই কথাগুলো শুনে ঐশী কিছুটা অবাক হয়েই বলেছিল, এত ওভার রিয়াক্ট করছো কেন? পৃথিবী শুদ্ধ লোক পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে, আজ মেঘাও করেছে, এই নিয়ে এত চিন্তা করার কিছুই হয়নি। কথাটা বেশ শান্ত গলায় বলেছিল ঐশী, কিন্তু অভিক এটা শুনে কেমন রেগে গেছিল হঠাৎ। ও বেশ কঠিনভাবেই উত্তর দিয়েছিল এক কথায়, সবাই আর মেঘা এক নয়, সবাই যেটা করে আমার বোনকেও সেটাই করতে হবে, এরকম কোনো মানে নেই। আর আমার কাছে ওর সেফটিটাই সবার আগে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই অভিক রাগে উঠে চলে গেছিল ঐশীর সামনে থেকে। কিন্তু এই প্রথম ঐশীর এই ব্যবহারটা খারাপ লেগেছিল কেমন। অভিকের সাধারণ কথায় এতটা রেগে যাবে যে ভাবেনি আসলে। সেদিন এসবের পর ঐশী কিছুটা চুপ করে গেছিল নিজের মনে। চাইলেও কোনো কথা আসছিল না ওর অভিকের সাথে। তবে সেই রাতে অভিক ব্যাপারটা খেয়াল করেছিল, তাই নিজেই এসেছিল ঐশীর কাছে। তারপর একটু আস্তে গলায় বলেছিল, কি হয়েছে এত চুপ? এই প্রশ্নে ঐশী একটু সময় নিয়ে বলেছিল, এমনি, কি বলবো আর। এই কথাটা শুনে অভিক বলে উঠেছিল কিছুটা থেমে থেমে, সরি, আমি রুডলি কথা বলেছি আজ, ওইভাবে বলাটা আমার ঠিক হয়নি। এটা শুনে ঐশী হঠাৎ নিজের মনেই বলে উঠেছিল, তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম, যে সাধারণের মতন থাকতে ভালোবাসে। এত বড় বিজনেসম্যান হওয়া সত্ত্বেও রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায়, হেঁটে ঠাকুর দেখে। কিন্তু আজ একটা সাধারণ বাসে চড়া নিয়ে তুমি যেভাবে রিয়াক্ট করলে, আমি ঠিক যেন মেলাতে পারলাম না তোমাকে সেই আগের মানুষটার সাথে। ঐশীর এই কথাগুলো শুনে অভিক চুপ ছিল কিছুক্ষণ সেই মুহূর্তে। আসলে কি বলবে ঠিক বুঝতে পারছিল না, তাও নিজেকে স্পষ্ট করার জন্য কিছু কথা ভেবে বলল, আমি মেঘাকে নিয়ে খুব প্রোটেক্টিভ, মা বাবা চলে যাওয়ার পর থেকেই। আর এটা আমি আগেও বলেছিলাম, মেঘার কোনো ব্যাপারে কোনো অসুবিধা হোক, কষ্ট হোক, এটা আমি চাই না। আর ওকে যখন আমি একটা ভালো লাইফস্টাইল দিতে পারছি, তাহলে কেন জীবনে কোনো রকম কষ্ট করবে? আর ওর তো এইভাবে যাতায়াত করার অভ্যেসও নেই। কোনোভাবে যদি লেগে যেত বা ভিড়ের মধ্যে উঠতে গিয়ে পড়ে যেত তাহলে? কথাগুলো বেশ জোর দিয়ে বলার চেষ্টা করেছিল অভিক যেন। কিন্তু ঐশী এই মুহূর্তে ওকে থামিয়ে নিজে থেকে বলে উঠেছিল দৃঢ় গলায়, মেঘা আজ নিজে যেতে চেয়েছিল বাসে। ইনফ্যাক্ট শুধু আজ না, ও তো রোজ কলেজ বাসে যেতে চায়, বন্ধুদের সঙ্গে হই হই করে এক্সকারশনে যেতে চায়, ট্রেকিং করতে চায়। আসলে কাউকে নিয়ে প্রোটেক্টিভ হওয়ার মানে এটা না যে তার কাছ থেকে নিজের মতন করে বাঁচার অধিকারটা কেড়ে নেওয়া। মেঘা যদিও এইসব কোনোদিন নিজের মুখে তোমাকে বলবে না, কিন্তু এই কথাগুলো ওর মনে রয়ে যাবে ঠিকই, হয়তো সারা জীবন। কথাগুলো বলে ঐশী খেয়াল করেছিল অভিকে নিস্তব্ধতাকে, কিন্তু সেই মুহূর্তে ও আর কথা বাড়ায়নি কোনো। ঘরের আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়েছিল চুপচাপ। আর কথাহীন হয়ে কেটে গেছিল রাতটা। কিন্তু এরপর আরেকটা ঘটনা ঘটেছিল। মেঘাদের কলেজে থার্ড ইয়ারে এক্সকারশনের ডেট দিয়েছিল সেই মাসে। আর মেঘা কথাটা এসে বলেছিল ওর বৌদি ভাইকে, এই একমাত্র মানুষই ওর ভরসা, যদি কোনোভাবে দাদাকে রাজি করাতে পারে। ঐশীও এবার নিজে থেকে চেষ্টা করেছিল। ও অভিক অফিস থেকে ফেরার পর মেঘাকে সাথে করে অভিকের কাছে নিয়ে এসে বলেছিল, মেঘার কলেজে এক্সকারশনের ডেট দিয়েছে আর মেঘা এই ট্রিপটায় যেতে চায়। কথাটা শুনে অভিক সঙ্গে সঙ্গেই বলেছিল, মানে কোথায় এক্সকারশন? আর মেঘা, তুই ঘুরতে যেতে চাস, এটা আমাকে আগে বলিসনি কেন? প্রশ্নটা শুনে মেঘা একটু ইতস্তত করে বলেছিল, না মানে দাদা। ওর কথাটাকে এবার শেষ হতে না দিয়ে অভিক বলেছিল, তুই একদম ভাবিস না, আমি এক্ষুনি ফ্লাইটের টিকিট বুক করছি, তোর, আমার আর ঐশীর।
কোথায় ঘুরতে যেতে চাস বল, আমি সেখানকারই টিকিট বুক করছি। কথাগুলো বেশ হাসি মুখে বলেছিল অভিক, কিন্তু ঐশী এসব শুনে মাথায় হাত দিয়েছিল নিজের। তারপর অভিকের পাশে বসে নরম গলায় বলেছিল, মেঘা এইভাবে বেড়াতে যেতে চায় না, ও বন্ধুদের সাথে ঘুরতে যেতে চায়, এক্সকারশন আর ফ্যামিলি ট্রিপ এক না অভিক। এটা শুনে অভিক বেশ উত্তেজিত হয়ে উত্তর দিয়েছিল, সেটাই, এক্সকারশন আর ফ্যামিলি ট্রিপ এক না। ওদের কলেজ থেকে হয়তো ট্রেনে করে নিয়ে যাবে নন এসিতে, তারপর কি না কি হোটেলে রাখবে, এমনকি রুম পর্যন্ত শেয়ার করতে হবে। এইভাবে তো ওর অভ্যেসই নেই ঘোরার। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল অভি, কিন্তু এবার মেঘা আস্তে গলায় বলে উঠেছিল, আমি ম্যানেজ করে নেব দাদা, কোনো অসুবিধা হবে না আমার। এটা শুনে অভিক আর কি বলবে বুঝতে পারেনি ঠিক। তখন ঐশী বলে উঠেছিল নিজে থেকে, বন্ধুদের সঙ্গে মিলে কলেজ লাইফে আনন্দ করবে না তো কবে করবে? এই স্মৃতিগুলো তো সারা জীবন থেকে যায়। আর এরকম এক্সকারশনে এত মজা হয় যে ছোট ছোট কম্প্রোমাইজগুলোর কথা মাথায়ও থাকে না তখন। তুমি এবার পারমিশনটা দিয়ে দাও, ওকে আর না বলো না। এই কথার সাথে মেঘাও এবার তাল মিলিয়ে বলল, প্লিজ দাদা, আর না বলিস না। এমনিও এটা আমার কলেজের লাস্ট ইয়ার, আগের 2 বছর তো যেতে দিসনি, এই থার্ড ইয়ারে প্লিজ রাজি হয়ে যা। কথাগুলো বলে অভিকের হাত দুটো ধরেছিল শক্ত করে। না, এই মুহূর্তে অভিক আর অরাজি হতে পারেনি কিছুতেই। এত করে যখন সবাই বলছে তখন না বলবে কি করে আর? কথাটা ভেবেও একটু অন্ধকার মুখেই বলেছিল, ঠিক আছে যা, এত যখন যাওয়ার ইচ্ছা আমি আর কি বলি। কথাটা বেশ ভারী গলায় বলেছিল, কিন্তু মেঘা তখনই আনন্দে জড়িয়ে ধরেছিল ওকে। আর ঐশীর মুখেও হাসি এসে গিয়েছিল সেই মুহূর্তে। যাক, অবশেষে মিশন সাকসেসফুল, রাজি হলো তাহলে অভিক ওদের কথায়। কিন্তু মেঘার এই ট্রিপটা যাওয়ার দিনের পর থেকে ঐশী খেয়াল করলো অভিকের নিস্তব্ধতাকে। মেঘাকে এইভাবে একা একা ছেড়ে যে অভিক শান্তিতে নেই এটা বুঝতে পারছিল ঐশী। আর হয়তো একটা হালকা রাগ ওর ঐশীর ওপরও ছিল মেঘার সাথে তাল মেলানোর জন্য। তাই ওর সাথেও একটা মাপা দূরত্ব রেখে চলছিল এই কদিন। প্রয়োজনের বেশি একটা কথাও বলছিল না অভিক। এর মধ্যে ঐশী নিজে থেকে এসেছিল ওকে বোঝাতে। রাত্রিবেলা ঘুমানোর সময় ঐশী আলতোভাবে অভিকের হাতটা ধরে বলেছিল, মেঘা ভালো আছে, কেন তুমি এত চিন্তা করছো? আমরাও তো আমাদের কলেজ লাইফে এরকম ঘুরতে গেছিলাম, মেঘাও সেরকম। কথাগুলো বেশ শান্ত স্বরে বলেছিল ঐশী, কিন্তু অভিক ওকে মাঝখানে থামিয়ে দিল হঠাৎ। তারপর নিজের হাতটা ঐশীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল কিছুটা কঠিন গলায়, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটা শেষ করেই অভিক ঐশীর থেকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল সেই মুহূর্তে। কিন্তু ঐশী আজ কিছুতেই ঘুমোতে পারল না যেন। অভিকেরই অকারণ রাগ, মুখ ফিরিয়ে থাকাটা যেন মনে মনে বিচ্ছিল ওকে। এই নীরব অশান্তিতে এই কটা দিন কেমন অসহ্যকর লাগছিল ওর। যাই হোক, তবে মেঘা ঠিকঠাকভাবে ফেরার পর অভিকের যেন শান্তি হয়েছিল মনে। মেঘার হাসি মুখটা, ওর কাছে ট্রিপে নানা রকম মজার এক্সপিরিয়েন্সের কথা শোনার পর ধীরে ধীরে রাগটা চলে গেছিল অভিকের। মনে হয়েছিল হয়তো ঐশীর কথাটাই ঠিক, ও এই কদিন একটু বেশি ভেবে ফেলেছে সবকিছু নিয়ে, শুধু শুধু টেনশন করেছে এত। সেই রাতে কথাগুলো ভেবেই ও নিজে থেকে এসেছিল ঐশীর কাছে। কিন্তু ঘরে ঢুকেই থমকে গেছিল হঠাৎ। ঐশী একটা ব্যাগ গোছাচ্ছিল জামা কাপড়ের। ও কিছুটা অন্যমনস্ক ছিল, তাই ঠিক খেয়াল করেনি অভিককে। কিন্তু অভিক এই মুহূর্তে ওর কাছে এসে জিজ্ঞেস করেছিল অবাক হয়ে, এখন ব্যাগ গোছাচ্ছ কেন তুমি, কোথায় যাবে? ঐশী এই প্রশ্নে অল্প কথাই বলেছিল, বাবার কাছে, অনেকদিন যাওয়া হয়নি তো তাই। এটা শুনে অভিক ক্লুলেস হয়ে জিজ্ঞেস করেছিল আবার, তুমি বাবার কাছে যাবে আগে বলনি তো আমাকে? এই প্রশ্নে ঐশী কিছুটা স্থিরভাবে উত্তর দিয়েছিল, এই কদিন কতটুকু কথা হয়েছে আমাদের। যাই হোক, আজ রাতে আমি মেঘার সঙ্গে শোবো, ওর অনেক গল্প জমে আছে আমার সঙ্গে, কাল থেকে তো থাকবো না আজ রাতে, তাই আমরা একসাথে গল্প করতে করতে ঘুমোবো। কথাগুলো সেদিন বলে ঐশী আর অপেক্ষা করেনি, ব্যাগের চেনটা টেনে বেরিয়ে এসেছিল ঘর থেকে। হয়তো একটা আড়াল খুঁজছিল অভিকের থেকে। আসলে কারোর ব্যবহারে খারাপ লাগলে ঐশী সোজাসুজি যদিও কিছু বলতে পারে না, কিন্তু মনের দিক থেকে দূরে সরে যায় হঠাৎ। সেই রাত পেরিয়ে এরপর ভোর যখন হয়েছিল, ঐশী অভিকে ঘুম থেকে আর ডাকেনি, নিজেই গাড়ি বুক করে চলে এসেছিল বাবার বাড়ি। এই কদিনের নিস্তব্ধতা, কথাহীন সময়টাকে পেরিয়ে আজ যেন একটু নিজের সঙ্গে থাকতে চাইছিল। আর এই একলা থাকার ভিড়ে বাবাই তো ওর একমাত্র ঠিকানা। কিন্তু সকালে উঠে অভিক ঐশীকে দেখতে না পেয়ে বুঝেছিল সবটা। এটা কদিন ওর দূরে দূরে থাকা, চুপ থাকা, এইসবের জন্যই ঐশী চলে গেছে এইভাবে। হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিল অভিক এই কদিন। কথাটা ভেবে ওর নিজের ওপরই রাগ হলো কেমন। ঐশীর সামনে ওইভাবে চুপ করে যাওয়াটা সত্যি ঠিক হয়নি ওর। কথাগুলো মনে হতে অভিক কল করেছিল ঐশীকে, কিন্তু ফোনের ওপার থেকে শুধু প্রয়োজন মতন উত্তরটুকু এসেছিল সেদিন। ঐশী কেমন যেন বেশি কথা বাড়াতেই চাইছিল না নিজে।
আর তারপর থেকে অভিককেও কোনো ফোন করেনি আর। এই সবের মাঝে দিনগুলো যেন কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছিল অভিকের। দুটো দিন এই মন খারাপের ভিড়ে চোখের পলকে কেটে গিয়েছিল ওর। কিন্তু মেঘা ব্যাপারটা খেয়াল করে আর চুপ করে থাকেনি। ও সেদিন এসে অভিকে সোজাসুজি জিজ্ঞেস করেছিল, কি হয়েছে রে দাদা, আমি আসার পরের দিনই কেন বৈদু ভাই চলে গেল? আর তোকে ঘুম থেকে ডাকলো না অবধি? নিজেই গাড়ি বুক করে চলে গেল। কি করেছিস তুই? নিশ্চয়ই বৌদি ভাইয়ের কোনো কিছু খারাপ লেগেছে, নইলে এইভাবে চলে যেত না। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল মেঘা। অভিক এই কথায় একটু সময় নিয়ে বলেছিল, আসলে তুই এক্সকারশনে যাওয়ার পর আমি তোকে নিয়ে খুব টেনশনে ছিলাম। একা একা কিভাবে এসব ম্যানেজ করছিস, কিভাবে থাকছিস সবার সাথে অ্যাডজাস্ট করে, সেই জন্য ওই কদিন আমি ঐশীর সঙ্গে কথা বলিনি ঠিক। মানে মাঝে মাঝে একটু রুডলিও বিহেভ করে ফেলেছি, তার জন্যই হয়তো। কথাটাকে ওর শেষ করতে না দিয়ে মেঘা এবার বলে উঠেছিল কঠিন গলায়, বুঝতে পেরেছি তুই এই কদিন নিজের মধ্যে ছিলিস, নিজের চিন্তার জগতে। আর আমি জানি বৌদি ভাই আমার হয়ে এই ট্রিপটায় যাওয়া নিয়ে কথা বলেছে বলে তোর একটা রাগ ছিল বৌদি ভাইয়ের ওপর। সেই জন্য নিশ্চয়ই তুই খারাপভাবে কথা বলেছিস। সত্যি তুই কি রে দাদা, বৌদি ভাইয়ের মতন মানুষকে হার্ট করলে তুই কি করে? কথাগুলো শুনে অভিক ঠিক আর কিছু বলতে পারেনি। মাথা নিচু করে দাঁড়িয়েছিল চুপচাপ। কিন্তু মেঘা এরপর অর্ডার করার মতন সুরে বলেছিল, তুই কালই যাবি বৌদি ভাইদের বাড়ি। তারপর যেভাবেই হোক ওকে মানিয়ে বাড়ি নিয়ে আসবি। দরকার হলে ওদের বাড়িতে থেকে যাবি দাদা, কিন্তু বৌদি ভাইকে সাথে নিয়েই ফিরবি। কথাটা বলেই মেঘা আর কোনো উত্তরের অপেক্ষা করলো না, বেরিয়ে গেল ঘর থেকে। কিন্তু অভিক স্থিরভাবে দাঁড়িয়ে রইল এই মুহূর্তে কিছুক্ষণ। সত্যি ঐশী এইভাবে নিজের বাড়ি না গেলেও বুঝতেই পারতো না যে ঐশীকে ছাড়া দিনগুলো কতটা খালি খালি লাগে ওর। তবে মেঘা আজ ঠিকই বলেছে, ওর ঐশীদের বাড়ি যাওয়া উচিত। ঐশীর সাথে এই মনের দূরত্বটা এবার ওকে মেটাতেই হবে, যেভাবেই হোক। সেদিন নিজের ভাবনা মতনই কাজ করেছিল অভিক। রাত তখন 8টা। অভিক অফিস থেকে সোজা এসে হাজির হয়েছিল ঐশীদের বাড়ি। তারপর কিছুটা ইতস্তত হয়েই কলিং বেলটা বাজিয়েছিল বাড়ির। এরপর কিছুক্ষণ সময়ের ভিড়ে ঐশী এসেই দরজা খুলেছিল ওকে, আর থমকে গেছিল যেন কয়েক সেকেন্ড। অভিক এখানে কি করছে? যার কাছে কিছু দিনের দূরত্ব চেয়েছিল ঐশী, সে কেন এসেছে আজ ওর কাছে? কথাটা ভেবেই মুখটা ওর অন্ধকার হয়ে গেছিল হঠাৎ। আর অভিক খেয়াল করেছিল এই অন্ধকারটা মন দিয়ে। সেদিন এরপর ঐশী একটু অবাক হয়ে বলেছিল, তুমি এখানে? এই প্রশ্নে অভিক আস্তে গলায় উত্তর দিয়েছিল, না মানে তোমাকে নিতে এলাম, 3 দিন ধরে এখানে। কথাটা শুনে ঐশী স্থির গলায় বলেছিল, কিন্তু আমি তো এখন যাব না। কদিন থেকে যাব? এই উত্তরে অভিক সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, যাবে না কেন, কি হয়েছে? ঐশী এই প্রশ্নের উত্তর দিতে যাবে এমন সময় ওর বাবা এসে বলেছিল হঠাৎ পাশ থেকে, আরে অভিক তুমি এখানে? আর বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কিরে ঐশী, তুই ছেলেটাকে এইভাবে বাইরে দাঁড় করিয়ে কথা বলছিস কেন? প্রশ্নগুলো একসাথে করেছিল ঐশীর বাবা। কিন্তু এই মুহূর্তে ঐশী আর দরজা আটকে দাঁড়িয়ে থাকতে পারেনি। এরপর সরে এসেছিল অভিককে ঢোকার রাস্তা করে। অভিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে ঢুকে বলেছিল, আসলে ঐশী তো কদিন হলো এখানে আছে, তাই ওকে নিতে এসেছিলাম। ঐশী এই কথায় আবার বলে উঠেছিল কিছুটা দৃঢ় গলায়, আমি যাব না আজ, আরো কদিন থাকবো বাবার সাথে। অভিক সেই মুহূর্তে কথাটা শুনে কেমন অসহায় মুখে দাঁড়িয়েছিল যেন। কিন্তু ঐশীর বাবা অভিককে দেখে বুঝেছিল ব্যাপারটা নিশ্চয়ই কোনো মন কষাকষি হয়েছে দুজনের, তাই এইভাবে মান অভিমান দূরে থাকার পর্ব চলছে। তাই নিজেই এবার বলে উঠেছিল, অভিক তুমি আজ থেকে যাও এখানে। এমনিও তুমি এত ব্যস্ত থাকো, আশা তো হয় না বিশেষ, আজ যখন এসেছো তখন আর ছাড়ছি না। কথাটা শুনে অভিক একটুও সময় না নিয়ে হাসি মুখে বলেছিল, হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, থেকেই যাই এখানে। কিন্তু এই মুহূর্তে ঐশী একটা অজুহাত সাজিয়ে সঙ্গে সঙ্গে বলেছিল, কিন্তু ও থাকবে কি করে? মেঘা বাড়িতে একা আছে। না না, তুমি বাড়ি যাও, পরে এসো আবার। অভিক ঐশীর এইরকম কথার আসল মানেটা বুঝতে পেরেছিল। আসলে ঐশী অভিককে দূরেই রাখতে চায় নিজের থেকে, তাই এইভাবে বলছে। কিন্তু অভিক তো এই দূরত্ব দূর করবেই যেভাবে হোক। কথাটা ভেবেই ও বলেছিল আলতো হেসে, বাড়িতে অনেক কাজের লোক আছে, মেঘা একা তো নেই। আর এর আগে যখন আমরা দুজন কাশ্মীর গেছিলাম তখনও মেঘা একাই ছিল বাড়িতে, তাই ওর কোনো প্রবলেম হবে না, ডোন্ট ওয়ারি। কথাগুলো বেশ জোর দিয়ে বলেছিল অভিক, তাই আর ঐশী এর বিপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি। চুপ করে গেছিল হঠাৎ সেই জন্য। কিন্তু এরপর ডিনার টেবিলেও অভিকের সামনে নিস্তব্ধই ছিল ঐশী। অভিক যদিও টুকটাক কথা এগোনোর চেষ্টা করছিল, এই যেমন রান্নাটা খুব ভালো হয়েছে, বাবার সাথে এই কটা দিন কেমন কাটলো, মেঘা খুব মিস করছে সবসময় ঐশীকে, এরকম নানা রকম এলোমেলো কথা। কিন্তু ঐশী সব কথারই একটা কি দুটো শব্দে উত্তর দিচ্ছিল ওকে। যাই হোক, এরপর বেডরুমে এসে ঐশী একেবারে চুপ করে গেছিল যেন। আলো নিভিয়ে অভিকের থেকে মুখ ফিরিয়ে এমন ভাবে শুয়েছিল যেন অভিক ওই ঘরেই নেই। এটা যে অভিকের সেদিনের ব্যবহারের উত্তর ছিল নীরবে, সেটা বুঝেছিল। কিন্তু এই মুহূর্তে অভিক আর দূরে সরে থাকতে পারেনি। মুখ ফিরিয়ে শুয়ে থাকা
ঐশীকে জড়িয়ে ধরেছিল হঠাৎ পেছন থেকে। ঐশী যদিও সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছিল, অভিকের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করেছিল রাগে অভিমানে, কিন্তু পারেনি। অভিক আসলে নিজের সমস্ত শক্তি দিয়ে যেন বেঁধে রাখতে চেয়েছিল ওকে। ঐশীকে আঁকড়ে ধরেছিল ভীষণভাবে। আর এই আঁকড়ে থাকার মুহূর্তেই ওর কানের কাছে এসে বলেছিল ধীর গলায়, সরি মাঝের এই দিনগুলোর জন্য। আমার ওইভাবে চুপ করে থাকাটা উচিত হয়নি, প্লিজ। আর এইভাবে দূরে সরিয়ে রেখো না আমাকে, বাড়ি চলো। ঐশী কথাগুলো শুনে কিছু আর বলতে পারেনি, অস্ফুটে কেঁদে ফেলেছিল কেমন। রাগ অভিমানগুলো যেন হঠাৎ গলতে শুরু করেছিল ওর। অভিক সেই মুহূর্তে আরো বেশি করে জড়িয়ে ধরেছিল ওকে। জোর করে ঐশীকে ঘুরিয়ে নিয়েছিল নিজের কাছে, তারপর চোখের জলটা মুছিয়েছিল আলতো করে। ঐশী তখন নিষ্পলক দৃষ্টিতে এক পলক তাকিয়েছিল শুধু অভিকের দিকে, আর খেয়াল করেছিল অভিকের ভিজে চোখের কোণ। ছেলেটা কাঁদছে, কথাটা ভেবেই ঐশী আর চুপ করে থাকতে পারেনি। ও নরম স্বরে বলেছিল, কি হয়েছে, তুমি কাঁদছো? অভিক তখন থমকে থাকা গলায় উত্তর দিয়েছিল, না কিছু না, এমনি। আমি জানি আমি মেঘাকে নিয়ে একটু বেশি ভাবি, আর ওকে নিয়ে চিন্তার মধ্যে থাকলে আমার আর কোনো কিছুই মাথায় থাকে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। কিন্তু আই প্রমিস, এই কদিন যেটা হয়েছে এরকম আর কখনো হবে না। প্লিজ তুমি বাড়ি চলো কাল। কথাটা বলে অভিক আরো বেশি করে আঁকড়ে ধরলো ঐশীকে। কেমন বাচ্চার মতন ওর বুকে মাথা রেখে নিজের শরীর মনের পুরো ভারটা দিয়ে দিল ঐশীর ওপর। এই মুহূর্তে ঐশীর খেয়াল হলো ছেলেটার মা বাবা নেই। ছোট থেকেই অনেক দায়িত্ব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। ফ্যামিলি বলতে কাছের মানুষ ছিল শুধুই এক বোন, তাই হয়তো ওকে নিয়ে এত চিন্তা, আগলে রাখার এরকম চেষ্টা। কথাগুলো মনে হতেই আর রাগ করে থাকতে পারলো না ঐশী কিছুতেই। আসলে অভিকের প্রতি একটা অদ্ভুত মায়া এসে ঘিরে ধরলো ওকে। তাই আলতো করে ওর কপালে হাত বুলিয়ে দিল ঐশী, তারপর আস্তে গলায় বলল, আমি যাব কাল। এটা শুনে অভিক ওকে ভালোবাসতে শুরু করলো আরো বেশি করে। একদিনের দূরত্বকে শেষ করে রাতটাকে ভরিয়ে দিল আদরে, ঠোঁটে নরম ছোঁয়ায়। সেদিনের পর ঐশী ফিরেছিল অভিকের সাথে বাড়ি। দিনগুলো এরপর ভালোই চলছিল বেশ। ঐশী রোজের মতন ব্যস্ত থাকতো নিজের রান্না, অফিস, এই সমস্ত কিছু নিয়ে। অভিক ব্যস্ত থাকতো অ্যাজ ইউজুয়াল বিজনেস নিয়ে, আর মেঘা নিজের লাইফ, কলেজ, পড়াশোনা এসব নিয়ে। তবে এর মধ্যে একদিন মেঘা কলেজ থেকে ফেরার সময় অ্যাড দেখলো একটা মোবাইলে, গাড়ি ড্রাইভিং শেখানোর অ্যাড। ব্যাস, সেটা দেখার পর মেঘা কিছুতেই আর নিজেকে আটকাতে পারলো না। ড্রাইভিং শেখার ইচ্ছে এমনিতেও ওর বহু দিনের ছিল, আর একটা দেখে সেই ইচ্ছেটা আরো বেড়ে গেল। আগে হলে যদিও কথাটা নিজের মনেই রাখতো, কিন্তু বৌদিভাই আসার পর ওর ছোট বড় ইচ্ছেগুলো পূরণ হচ্ছে যেহেতু ধীরে ধীরে, তাই সাহসটা একটু বেড়ে গেছে যেন। দাদাকে ঠিক কোনোভাবে বুঝিয়ে রাজি করিয়েই নেবে বৌদিভাই আরো। কথাগুলো ভেবেই সেদিন বাড়ি ফিরে কৈশিকে বলেছিল সব। মোবাইলের অ্যাডটাও দেখিয়েছিল। ঐশী এরপর আর কি বলে, মেঘার মুখের উপর না বলতেও সত্যি পারে না। মেয়েটা এখন ওর একদম নিজের বোন হয়ে গেছে যেন। আর ও তো অন্যায় কোনো আবদার করছে না। ড্রাইভিং শিখে রাখা তো ভালো, কখন কি কাজে লেগে যায়। কথাগুলো ভেবেই ও ওই ড্রাইভিং ইনস্টিটিউট ফর ফর্ম নিয়ে মেঘার সাথে হাজির হয়েছিল অভিকের সামনে। অভিক সেই মুহূর্তে কোনো একটা ফিনান্সের ফাইল চেক করছিল মন দিয়ে। হঠাৎ ওর মধ্যে ঐশী আর মেঘাকে একসাথে দেখে একটু অবাক হয়েছিল। তারপর নিজে থেকে জিজ্ঞেস করে উঠেছিল, কি ব্যাপার, কিছু বলবে? ঐশী এটা শুনে নিঃশব্দে ইনস্টিটিউটের ফর্মটা রেখেছিল অভিকের সামনে টেবিলে। অভিক এটা দেখে ঠিক কিছু বুঝতে পারেনি। হঠাৎ ড্রাইভিং ইনস্টিটিউটের ফর্ম কিসের জন্য, কথাটা ভাবতে ঐশী নিজে থেকে বলেছিল, মেঘা ড্রাইভিং শিখতে চায়, ও এই ফর্মটা এনেছে তাই। তুমি যদি পারমিশন। না, কথাটাকে ও ঠিক শেষ করতে পারলো না। তার আগে অভিক একটা শব্দে খুব কঠিন গলায় উত্তর দিল, ইম্পসিবল। ঐশী এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে খুব বোঝানোর মতন করে ও বলে উঠেছিল ওকে, প্লিজ অভিক, মেঘার সত্যি খুব ইচ্ছা ড্রাইভিং শেখার, আর ড্রাইভিং জেনে রাখলে তো খারাপ কিছু না, সব সময় ড্রাইভারের ওপর ডিপেন্ড করতে হবে না। কথাগুলো বেশ জোর দিয়ে বলেছিল ঐশী, কিন্তু অভিক সব শুনেও ভীষণ কঠিন গলায় উত্তর দিয়েছিল, কখনো না। বাড়িতে অনেক ড্রাইভার আছে, ওর একা একা গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আর ড্রাইভিং শিখতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন? এই কথাটা জাস্ট মাথা থেকে বার করে দে মেঘা। কথাটা বেশ অর্ডারের সুরে বলেছিল অভিক, কিন্তু মেঘা এবার কেঁদে ফেলেছিল হঠাৎ। তারপর কিছুটা জেদ করেই বলেছিল, আর কত তোর কথা শুনবো, লাইফটা আমার, ডিসিশনগুলো আমিই তো নেব। আমার অনেকদিন ড্রাইভিং শেখার ইচ্ছা, প্লিজ আমাকে একটু ইন্ডিপেন্ডেন্ট হতে দে এবার, প্লিজ। কথাগুলো বলে মেঘা আর দাঁড়ালো না, জোরে পা চালিয়ে বেরিয়ে গেল ঘর থেকে অভিমানে। কিন্তু এরপরও অভিকের মন গড়ল না। তবে মেঘার সেদিন থেকে একটা জেদ চেপে গেছিল যেন, ড্রাইভিং ও শিখবেই, সে যে কোনো মূল্যে হোক। তাই রাগে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল হঠাৎ। ঐশী এসব দেখে আর নিজেকে আটকে রাখতে পারলো না। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে কিছুটা অধৈর্য হয়েই বলল অভিককে,
মেঘা কাল রাত থেকে কিছু খায়নি, প্লিজ তুমি রাজি হয়ে যাও। আর ড্রাইভিং শিখলে প্রবলেমটা কোথায়, এটাই আমি বুঝতে পারছি না। অভিক এই কথার উত্তরে সে আগের দিনের মতন কঠিন গলায় বলল, মেঘা যা বলবে সেই সব কথাই যে আমাকে শুনতে হবে এরকম কোনো মানে নেই। আমার এখনো মনে আছে ও যখন স্কুলে তখন একবার সাইকেল শিখতে গিয়ে গাছে ধাক্কা মেরেছিল, হাতটা ভেঙে তারপর কি অবস্থা, 1.5 মাস প্লাস্টার রাখতে হয়েছিল তাতে। আর এটা তো গাড়ি, কোনোভাবে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন। আমি জানি মা বাবা বেঁচে থাকলেও ওকে ড্রাইভিং শেখার পারমিশন দিত না। যাই হোক, তুমি চিন্তা করো না, মেঘার এটা পুরনো থিওরি, অনশন করে নিজের কথা মানিয়ে নেয়, কিন্তু এইবার সেটা হবে না। আর কিছুক্ষণ বাদে যখন খিদে পাবে তখন আপনা আপনি জেদ শেষ হয়ে যাবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে অভিক আর কোনো প্রত্যুত্তর শোনার অপেক্ষা করেনি। ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে গেছিল অফিসে, কিন্তু অভিকের ভাবনাটা মেলেনি ঠিক। মেঘা সেদিন দুপুরেও কিছু খায়নি, এমনকি অনেকক্ষণ দরজা বন্ধ করে বসেছিল নিজের ঘরে। ঐশী এসব দেখে আর আটকাতে পারল না নিজেকে। মেঘার যখন এত ইচ্ছা ড্রাইভিং শেখার, তখন আর না বলার জায়গা নেই। ঐশীকে এই মুহূর্তে অভিকের কথা না শুনে ডিসিশনটা নিতেই হবে। কথাটা ভেবে ও ড্রাইভিং শেখার কোর্সের পুরো টাকাটা মেঘাকে দিয়ে দিল সেদিন নিজের স্যালারি থেকে। শুধু তাই না, ড্রাইভিং ইনস্টিটিউটে গিয়ে মেঘার অ্যাডমিশনও করে দিল অবশেষে। তবে এরপর যে বাড়ি ফিরে অশান্তি হবে এটা ঐশীর জানা ছিল। অভিক এই পুরো ব্যাপারটা জেনে মেঘার থেকেও বেশি ঐশীর ওপর রেগে গেছিল সেদিন। তাহলে ওর কথার কোনো দামই নেই কারোর কাছে? ওর এগেইনস্টে গিয়ে সবাইকে সব ডিসিশন নিতে হবে, কথাটা নিজের অজান্তেই মনে এসে ভিড় করেছিল। আর অভিক সে খারাপ লাগা থেকে মেঘা ঐশী দুজনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল কেমন। তবে ঐশী ওকে বোঝানোর চেষ্টা করেছিল এইবারও। অভিক যখন একা একা বারান্দায় দাঁড়িয়েছিল তখন ঐশী গেছিল ওর কাছে, তারপর শান্ত গলায় বলেছিল, মেঘা ঘরে দরজা বন্ধ করে রেখেছিল নিজের, খায়নি সারাদিন কিছু। এসব দেখে আমি ডিসিশনটা নিয়েছি, প্লিজ তুমি রেগে যেও না। আর ড্রাইভিং শেখাটা কোনো খারাপ কিছুই না, মেঘার আরেকটা স্কিল বাড়বে বরং। কথাগুলো বেশ জোর দিয়ে বললে অভিক সেই মুহূর্তে ঐশীকে মুখের ওপর থামিয়ে দিয়ে বলেছিল, আমি আর এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমাদের যেটা ঠিক মনে হয়েছে করেছো, আর সেটার জন্য কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই আমাকে। কথাটা বেশ গম্ভীরভাবে বলেছিল অভিক, তাই ঐশী আর কোনো উত্তর দিতে পারেনি ঠিক। কিন্তু এরপর দুদিন অভিক ওদের কারোর সাথে আর কথা বলেনি। মেঘা যদিও অনেক চেষ্টা করেছিল দাদার রাগ ভাঙানোর কথা বলার, তবে অভিক কোনোভাবেই রেসপন্ড করেনি ওকে। কিন্তু এরপর 22শে এপ্রিল অভিকের জন্মদিনে ঐশী আর মেঘা প্ল্যান করেছিল একটা। অভিকের সব বন্ধু বান্ধবকে ডেকে একটা সারপ্রাইজ পার্টি দিয়েছিল সন্ধেবেলা ওকে। সেদিন ঐশী অভিকের পছন্দ মতন সবকিছু রান্না করেছিল নিজে হাতে। মেঘা পুরো ড্রয়িং রুমটা সাজিয়েছিল অভিকের প্রিয় ফুল দিয়ে। না, এরপর আর অভিক মুখ ফিরিয়ে থাকতে পারেনি কিছুতেই। এই দুটো মানুষই তো আছে ওর জীবনে, যাদের নিয়ে এত ভাবনা, এত চিন্তা। এদের ওপর আর কতক্ষণই বা রেগে থাকা যায়। কথাটা সেদিন সন্ধেবেলা বাড়ি ফিরে এইসব আয়োজন দেখে মনে হয়েছিল অভিকের খুব, তাই আপনা আপনি একটা হাসি চলে এসেছিল মুখে। আর কটা দিনের মেঘলা আকাশ কাটিয়ে রোদ এসে ধরা দিয়েছিল জীবনে। এরপর 5টা মাস যেন এই অন্ধকার কালো রাতটার মতনই কেটে গেল চোখের পলকে। একটা অ্যাক্সিডেন্ট আসলে সবকিছু ওলটপালট করে দিল হঠাৎ। অভিক এই দিনগুলোতে যতবার নিজের বোনকে দেখত, ওর হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী জীবনটা, ততবার যেন অজান্তে ঐশীর ওপর রাগ হতো ভীষণ। মনে হতো ওর একটা ভুল ডিসিশনের জন্য আজ মেঘার এই অবস্থা। সেদিন যদি ওর ড্রাইভিং কোর্সের টাকা না দিত তাহলে আজ হয়তো দিনগুলো অন্যরকম হতো। আর এই ভাবনার জন্যই ঐশীর সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল একদম অভিক। খুব প্রয়োজন না থাকলে দুটো শব্দ ব্যয় করতো না ও। এমনকি ঐশীর হাতে রান্না খাওয়া বন্ধ করে দিয়েছিল অভিক। এটা বেশ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিল ওকে একদিন। ঐশী সেই রবিবার রান্না করেছিল রাতের ডিনারটা, কিন্তু ডাইনিং টেবিলে বসে ঐশীর সামনে অভিক মুখের ওপর বলেছিল, বাড়ির কটা কাজের লোককে ডেকে তোমাদের এত করে টাকা স্যালারি দিই কিসের জন্য, বসে থাকবে বলে? কাল থেকে যা রান্না করার তোমরা করবে, যেরকম আগে করতে। বাড়ির কারোর আর রান্না করার দরকার নেই। কথাগুলোকে যে সেদিন অভিক ঐশীকে শুনিয়ে বলেছিল এটাও খুব সহজেই বুঝেছিল সেদিন। খাবারটা যেন কিছুতেই আর এরপর গলা থেকে নামেনি ঐশীর। এত ভালোবেসে রান্না করতো অভিক আর মেঘার পছন্দের জিনিস করে ওদের মুখের হাসিটা দেখতে চাইতো শুধু। আর আজ সেটাও অভিক বন্ধ করে দিল। এমনকি এটাও বুঝিয়ে দিল যে ঐশীর হাতের কিছু খেতে চায় না ও আর। কথাগুলো মনে হতেই শরীর মন দুটোই যেন নিস্তেজ হয়ে গেল এই মুহূর্তে ঐশীর। এতদিনের এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজ ভীষণ আবছা আর পুরনো মনে হলো ওর। এত অপলকা ভাঙাচোরা সম্পর্ক ছিল ওর অভিকের সাথে, যে একটা ধাক্কা আসতেই টুকরো টুকরো হয়ে গেল। কথাটা যেন আজ খুব বেশি করে মনে হলো ঐশীর। কিন্তু সেদিনের পর আরেকটা ঘটনা ঐশীকে সব থেকে বেশি কষ্ট দিল।
সেদিন মেঘা একটু নিজে নিজে ওঠার চেষ্টা করছিল হুইল চেয়ার থেকে। আসলে এই অসহায় অন্যের ওপর নির্ভরশীল জীবনটা যেন আজকাল ওকে কুড়ে কুড়ে খায়। কেমন কালো মেঘে ঢাকা মনে হয় চারিদিকটা। সেদিন তাই কিছুটা জোর করেই ও নিজে নিজে হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করেছিল, তবে পারল না মেঘা। হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। এই মুহূর্তে পাশের ঘর থেকে ওর চিৎকারের আওয়াজটা ঐশী শুনেছিল। ও 1 সেকেন্ডও অপেক্ষা না করে দৌড়ে গেছিল মেঘার ঘরে। তারপর তাড়াতাড়ি করে মেঘাকে মাটি থেকে তুলেছিল শক্তভাবে আঁকড়ে। কিন্তু তখনই অভিক চলে এসেছিল মেঘার ঘরে, আর ঐশীর হাতটা মেঘার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজে আঁকড়ে ধরেছিল বোনকে। ও যেন বোঝাতে চেয়েছিল ঐশীকে আজ যে এই ঘরে ওর আসার কোনো দরকার নেই। ঐশী সেই মুহূর্তে আর চুপ করে থাকতে পারেনি সেদিন। ও অভিককে মেঘার সামনে বলে উঠেছিল, এখানে আমি মেঘার কোনো ক্ষতি করতে আসিনি অভিক। যে এরকম ভাবে বিহেভ করছো, মেঘার পড়ে যাওয়ার আওয়াজ শুনে আমি এসেছিলাম। এই কথাই অভিক ওকে সেদিন বেশ তীক্ষ্ণ গলায় বলেছিল। তুমি ওর যা ক্ষতি করার অলরেডি করে দিয়েছো। আর কিছু বাকি আছে বলে তোমার মনে হয়? আর কি করবে ওর? প্লিজ যাও এবার এখান থেকে, নিজের কাজ করো গিয়ে। এই কথায় ঐশী সেই মুহূর্তে থমকে গেলেও মেঘা বেশ রেগেই বলেছিল ওর দাদাকে, কি বলছিস এই সব তুই? বৌদি ভাইকে কেন শুধু শুধু দোষ দিস আমার অ্যাক্সিডেন্টের জন্য? এটা শুনে অভিক সেই কঠিন স্বরেই বলেছিল, কারণ ওই রেসপন্সিবল এই সব কিছুর জন্য। আমি হাজারবার বারণ করেছিলাম এই ড্রাইভিং ক্লাসে জয়েন করার ব্যাপারে তোকে, কিন্তু ঐশী সেটা শোনেনি। ও পাঠিয়েছিল তোকে ওই ক্লাসে। এই কথাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আর অনেস্টলি আমার তো আজকাল এই বিয়েটাকে ভুল বলে মনে হয় নিজের লাইফে। আমার কখনো উচিতই হয়নি তোর আর আমার মাঝে অন্য কাউকে নিয়ে আসার। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল অভিক, কিন্তু মেঘা এবার ওকে চুপ না করিয়ে পারেনি। অভিকের কথার মাঝেই বলে উঠেছিল, প্লিজ দাদা থাম তুই এবার। কেন এইসব বলছিস তুই? কেন নিজের সম্পর্কটাকে এইভাবে নষ্ট করছিস? একদিন দেখবি এসবের জন্য আফসোসের শেষ থাকবে না তোর। কথাটা শুনে অভিকের কিছু বলার আগেই এই মুহূর্তে ঐশী বলে উঠেছিল কেমন নিস্তেজ গলায় অভিকের দিকে তাকিয়ে, তুমি কি আর আমার সঙ্গে থাকতে চাও না? এই বিয়েটা শেষ করতে চাও তুমি? এর উত্তরে অভিক সঙ্গে সঙ্গেই অল্প কথাই বলেছিল ভারী গলায়, না থাকতে চাই না। যার জন্য আজ আমার বোনের এই অবস্থা, তার সাথে একই ছাদের তলায় থাকা সত্যি আমার পক্ষে সম্ভব না। কথাগুলো বলেই অভিক বেরিয়ে গেছিল সেদিন ঘরটা থেকে। কিন্তু ঐশীর মনে যেন দাগ লেগে গেছিল হঠাৎ। অভিক এতদিন যেটা নিজের ব্যবহারে বোঝাতো, আজ সেটা মুখে বলে দিল। একদিকে সুবিধাই হলো ওর, যদিও অন্তত একটা উত্তর তো পেল। এবার সেই মতনই মনকে বোঝাবেও, সম্পর্কটাকে খাতায় কলমে শেষ করে দেওয়ার সব রকম ব্যবস্থাও করবে ঐশী। শুধু মনের ক্ষতটা থেকেই যাবে, ভালোবেসে অপমান পাওয়ার ক্ষত। তবে এই মুহূর্তে মেঘা যদিও ঐশীর হাতটা শক্ত করে ধরে ওকে বোঝানোর চেষ্টা করেছিল, প্লিজ বৌদি ভাই তুমি দাদার কথাটাকে সত্যি ভেবো না। ও আসলে অ্যাক্সিডেন্টার জন্য ভীষণ আপসেট, মাথার ঠিক নেই ওর, তাই কি থেকে কি বলছে। কিন্তু ও সত্যি তোমাকে খুব ভালোবাসে আমি জানি। কথাগুলো খুব জোর দিয়ে বলার চেষ্টা করেছিল মেঘা, কিন্তু ঐশী ওর কথায় মলিন হেসেছিল শুধু। আসলে সত্যিটা তো ওর এই কদিনে বোঝা হয়েই গেছে, তাই আর আলাদা করে কিছু বিশ্বাস করার নেই। তবে আজ ঐশী মেঘাকে একটা অন্য কথা বলছিল হঠাৎ, ভীষণ স্থির গলায় বলেছিল, তুমি এইসব নিয়ে ভেবো না। আমি তোমাকে সুস্থ না করে এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। আমার একজন চেনা খুব ভালো ফিজিওথেরাপিস্ট আছে, আমি তাকে কাল থেকে আসতে বলেছি তোমার দাদার অফিস বেরিয়ে যাওয়ার পর। আসলে তোমার দাদা জেনে শুনে আমার রেকমেন্ড করা কোনো লোককেই তোমার ট্রিটমেন্টের জন্য অ্যালাউ করবে না। কিন্তু আমি জানি তোমার রিকভারি পসিবল, আর আমাদের শেষ অবধি চেষ্টা করতে হবে। শুধু এসব করার আগে তোমার কাছ থেকে একটাই কথা জানার আছে আমার, ডু ইউ ট্রাস্ট মি মেঘা? নাকি তুমিও এটাই বিশ্বাস করো যে তোমার যা ক্ষতি হয়েছে সবটা আমার জন্য? শেষ কথাগুলো কেমন কেটে কেটে বলেছিল ঐশী, কিন্তু মেঘার উত্তরে কিছু আর বলতে পারেনি। শুধু খুব শব্দ করে জড়িয়ে ধরেছিল ঐশীকে নিজের কাছে, শব্দহীনভাবেই বুঝিয়ে দিয়েছিল ভালোবাসাটা। সেদিনের পর ধীরে ধীরে 6টা মাস কেটে গেছিল ক্যালেন্ডারের পাতা থেকে। সেদিন ছিল 19শে ফেব্রুয়ারি, মেঘার জন্মদিন। অভিক সকালবেলা উঠে নিজেই গেছিল মন্দিরে পুজো দিতে। ও ইউএসের একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে কিছুদিন আগে মেঘার ট্রিটমেন্টের জন্য। অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে নেক্সট উইকে। অনেক কাঠখড় পুড়িয়ে এই অ্যাপয়েন্টমেন্টটা জোগাড় করেছে অভিক। এখানকার থেকে ইউএসের ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ভালো, মেঘা ওখানে গেলে বেস্ট ট্রিটমেন্টটাই পাবে। এই সব ভেবেই 6 মাস অপেক্ষা করেছে এই ডক্টর হোমসের অ্যাপয়েন্টমেন্টের জন্য। এবার শুধু ভালোই ভালো ট্রিটমেন্টটা শুরু হোক মেঘার। পুজো দিতে দিতে এইসব কথাই মন থেকে ভাবছিল অভিক। যাই হোক, তারপর প্রসাদ নিয়ে যখন বাড়ি পৌঁছেছিল তখন ঘড়িতে সকাল 10টা।
ও সেদিন প্রথমেই এসেছিল এরপর মেঘার ঘরে। আজ মেঘা খুব সুন্দরভাবে সেজে বসে আছে হুইল চেয়ারে। জন্মদিন বলেই এত সুন্দর করে রেডি হয়েছে ও। কথাটা মনে হতেই হাসি চলে এলো একটা অভিকের মুখে। ও এরপর প্রসাদ নিয়ে ধীরে পায়ে এগিয়ে গিয়েছিল মেঘার কাছে, কিন্তু সেই মুহূর্তে মেঘা অভিকে দেখে একগাল হেসে উঠে দাঁড়িয়েছিল হঠাৎ হুইল চেয়ার থেকে। তারপর আলতোভাবে দুপা এগিয়ে ওকে এসে জড়িয়ে ধরেছিল নিজে থেকে। অভিক তো যেন এই দৃশ্যটা দেখে থমকে গেছিল একদম, ওর চোখের পলক পড়ছিল না আর। মেঘা নিজে উঠে দাঁড়িয়ে ওর কাছে এলো। এটা কি ও স্বপ্ন দেখছে নাকি সত্যি? কথাটা ভাবতে মেঘা ওকে দুহাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিল এবার ওর ঘোরটা কাটানোর জন্য। অভিক সেই মুহূর্তে বাস্তবের মাটিতে ফিরে এসে মেঘার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই ঠিক হয়ে গেছিস? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, কিভাবে হলো এইসব? প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করে গেল অভিক। মেঘা এবার হাসি মুখে বলে উঠল, যা হয়েছে সব বৌদি ভাইয়ের জন্য হয়েছে। ওর চেনা ফিজিওথেরাপিস্ট রোজ সকালে এসে আমার ফিজিওথেরাপি করতো। তুই অফিস বেরিয়ে যাওয়ার পর সমরেশ মিত্র, কলকাতার নামকরা ফিজিওথেরাপিস্টদের মধ্যে একজন, বৌদি ভাই তো এর জন্য নিজের চাকরিটাও ছেড়ে দিয়েছিল আমার সঙ্গে প্রত্যেকদিন সেশনে থাকবে বলে। বিশ্বাস কর দাদা, আমি অনেক সময় হার মেনে নিতাম, ক্লান্ত হয়ে যেতাম, মনের জোর হারিয়ে ফেলতাম, কিন্তু বৌদি ভাই সব সময় বুঝিয়ে গেছে সেই সময়গুলোতে আমাকে ধরে ধরে হাঁটানো, প্র্যাকটিস করানো থেকে আমার মনের জোর বাড়ানো, সব করেছে সেই মানুষটা। আর তার রেজাল্ট তুই আজ দেখতেই পাচ্ছিস। আমি এতটা রিকভার করেছি এই কমাসে। হ্যাঁ, এখানে হয়তো কদিন ওয়াকার নিয়ে হাঁটতে হবে আরও, কিন্তু সমরেশদা বলেছে আর 1-1.5 মাসের মধ্যেই আমি আবার আগের মতো নর্মাল হাঁটাচলা করতে পারবো। কথাগুলো ভীষণ উজ্জ্বল মুখে বলেছিল মেঘা, আর অভিকের চোখে জল চলে এসেছিল হঠাৎ আনন্দে। মেঘা যে আবার উঠে দাঁড়িয়েছে এটা যেন স্বপ্নের মতন লাগছিল ওর। মনে হচ্ছিল অনেকদিন বাদে বুক থেকে একটা ভারী পাথর নেমে গেছে যেন, শরীরটা হালকা লাগছে তাই। তবে এই আনন্দের মুহূর্তে আরেকজনের কথা মনে হচ্ছিল অভিকের খুব, যার সাথে এতগুলো মাস ঠিক করে কথা বলেনি কখনো, ফিরে তাকায়নি একবারও। তার কথা, ঐশীর কথা, যার জন্য মেঘা আজ উঠে দাঁড়িয়েছে। সেই মানুষটার মুখোমুখি হতে ইচ্ছে হচ্ছিল খুব, তাই ও আর দেরি না করে মেঘাকে বলেছিল, আমাকে ঐশীর সাথে কথা বলতে হবে, আমি একটু ওর সঙ্গে দেখা করে আসছি। এই কথায় মেঘা ঘাড় দুলিয়ে উত্তর দিয়েছিল, আমিও তোকে এটাই বলছিলাম। তোর সত্যি বৌদি ভাইয়ের কাছে গিয়ে সরি বলা উচিত। তুই কতদিন ঠিকভাবে কথা অবধি বলিসনি, প্লিজ যা এবার। কথাটা শুনে অভিকার সেদিন দেরি করেনি, জোরে পা চালিয়ে বেরিয়ে এসেছিল মেঘার ঘর থেকে। ঐশী নিশ্চয়ই এখন ঘরে থাকবে, কথাটা ভেবে এগিয়ে গিয়েছিল ঐশীর কাছে। সেদিন এরপর কিছু সময়ের ভিড়ে অভিক এসেছিল ঐশীর কাছে, তবে ঘরে এসে ও থমকে গেছিল কয়েক সেকেন্ড। ঐশীর সাথেই কমাস ও যেভাবে ব্যবহার করেছে, রাগ দেখিয়েছে, এমনকি কথা অবধি বলা বন্ধ করে দিয়েছে এতদিন। তারপর ঠিক কোন মুখে ঐশীর সামনে গিয়ে দাঁড়াবে ভেবে পাচ্ছিল না। তবে ঐশী সেই মুহূর্তে খেয়াল করেনি ওকে, আলমারিতে কিছু একটা জিনিস খুঁজছিল মনে হয়। যাই হোক, অভিক সেসবের মধ্যেই ধীর পায়ে এগিয়ে এসেছিল ঐশীর কাছে, তারপর ডেকেছিল ওকে পেছন থেকে। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ খেয়াল করেছিল অভিক ফাঁকা আলমারিটাকে। অদ্ভুত তো, ঐশীর জামা কাপড় সব কোথায় গেল? প্রশ্নটা মনে আসতেই অভিকের চোখে পড়েছিল আলমারির পাশে রাখা দুটো ব্যাগের দিকে। তবে এই সময়ও কিছু জিজ্ঞেস করার আগেই ঐশী ওর গলার আওয়াজটা শুনে আচমকা পেছনে ফিরে তাকিয়েছিল। অভিক এটা দেখে একটু ইতস্তত হয়ে বলেছিল, ঐশী, আমি মেঘাকে দেখে এলাম। আমি কি বলে যে তোমাকে থ্যাঙ্কস জানাবো? না, কথাটাকে ওর শেষ হতে না দিয়ে ঐশী বলেছিল নিজের মনে, দরকার নেই থ্যাঙ্কসের। যাই হোক, আমার তোমার সাথে কিছু কথা ছিল। কথাটা বলেই ও আলমারির মধ্যে রাখা নিজের পার্স থেকে একটা কাগজ বার করে অভিকের দিকে এগিয়ে দিয়েছিল। অভিক সেটা দেখে কিছুটা যেন অবাক হয়েই বলেছিল, কিসের পেপার এটা? অভিকের এই প্রশ্নে ঐশী এক কথায় উত্তর দিয়েছিল, ডিভোর্সের নোটিশ। কথাটা শুনে অভিক যেন নির্বাক হয়ে গেছিল হঠাৎ। তবে ঐশী খুব স্বাভাবিক গলায় বলেছিল, সরি, তুমি অনেকদিন আগেই চেয়েছিলে আলাদা থাকতে, কিন্তু মেঘা ঠিক না হওয়া অবধি আমার পক্ষে এই বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। যাই হোক, মেঘা এখন অনেকটাই সুস্থ, আর কোনো কারণ নেই আমার এখানে থাকার। তুমি এই ডিভোর্সের নোটিশটা সাইন করে দিও, উকিলের সাথে আমার কথা হয়েই গেছে। মিউচুয়াল ডিভোর্স তো, প্রবলেম হবে না, আসছি। কথাটা বলে ঐশী ব্যাগগুলো নিয়ে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে অভিকের চোখের পলকে। ওর কোনো কিছু বলার অপেক্ষা করেনি আর। আসলে অভিকের সাথে ওর সব কথা, সব সম্পর্কই তো শেষ। আর এতদিন এত কিছু শোনার পর, এত অপমান পাওয়ার পর কিছু শোনার মতন ও আর নেই ঠিক। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব সেদিন বেরিয়ে এসেছিল বাড়িটা থেকে।
তবে অভিক যেন মূর্তির মতন দাঁড়িয়েছিল স্থির হয়ে বেশ কিছুক্ষণ। হাতে ধরা ডিভোর্সের নোটিশটা কেমন কাটার মতন বিচ্ছিল শরীরে। কিভাবে ঐশীকে আটকাবে, কি বলে ওর হাতটা ধরে ওকে নিজের কাছে রাখবে ভেবে পাচ্ছিল না। এতদিনের ব্যবহার, মুখ ফিরিয়ে থাকা, একই বাড়িতে থেকে অচেনার মতন থাকা, সব যেন খোলা চোখে দেখতে পাচ্ছিল। আর মনে পড়ে যাচ্ছিল নিজের সেই পুরনো কথাগুলো। কিভাবে ঐশীর সাথে দিনের পর দিন কথা না বলে থেকেছেও, কিভাবে এই বিয়েটাকে বারবার একটা ভুল বলে স্বীকার করেছে রাগের মাথায়। ঐশীর সাথে এক ঘরে অবধি কতদিন সইনি অভিক, এমনকি ওর হাতের রান্না করা খাবার খায়নি পর্যন্ত। নিজের বোনের প্রতি কনসার্ন দেখাতে গিয়ে এত রাগ দেখিয়েছে অন্ধের মতন ঐশীকে, যে রোজ একটু একটু করে নিজের সম্পর্কটাকে নিজের হাতে শেষ করেছে অভি। আর আজ তারই একটা উত্তর যেন ঐশী দিয়ে গেল ওকে। অভিকে রাগের মাথায় বলা কথাটা যেও আর থাকতে পারবে না এক ছাদের তলায় ঐশীর সাথে, সেটাকে সত্যি করে দেখালো মেয়েটা। অভিককে ওর এই কথার, এতদিনের ব্যবহারের চরম শাস্তি দিল ঐশী। নিজেকে সত্যি সত্যি দূরে সরিয়ে নিয়ে অভিক আজ প্রায় নিঃস্ব হয়ে গেল এক মুহূর্তে। নিজের প্রতি লজ্জায় রাগে মাথা নিচু হয়ে এলো ওর। যাকে ভালোবেসে নিজের জীবনে নিয়ে এসেছিল তাকে কিভাবে এত হার্ট করলো অভিক। কিভাবে এতগুলো দিন এইভাবে মুখ ঘুরিয়ে থাকলো যে সে আজ চলে যেতে বাধ্য হলো অবশেষে। কথাটা ভেবে কেমন চোখটা ঝাপসা হয়ে এলো জলে, অনুশোচনার জলে। আর চারিদিকটা অন্ধকারে ঢেকে গেল অভিকের হঠাৎ। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর তৃতীয় পর্ব আমি কাল দুপুর 2:30-তে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।